প্রত্যেকটা জেলায় ডিসি সাহেবদের নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে বা পদায়ন করা হচ্ছে কিংবা পোস্টিং দেওয়া হচ্ছে, আমরা যেভাবেই বলি না কেন। ডিসি সাহেবদের আগে ডিসি সাহেবদেরকে আনা হচ্ছে, এখন নতুন করে ডিসি সাহেবদেরকে দেওয়া হচ্ছে বা সাহেবদেরকে দেওয়া হচ্ছে, এই জেলা প্রশাসকদের দেওয়া হচ্ছে। আমরা কি করে বুঝবো যে বর্তমান যে ডিসি সাহেব যাদেরকে দেওয়া হচ্ছে তারা একেবারে দল নিরপেক্ষ নন কিংবা দল নিরপেক্ষ? এটা বোঝার কি সুযোগ আছে কোনো রকম? আমি তো মনে করি কোনো রকম সুযোগ নেই। কারণ তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছেন সেটা হয়তো পিএইচডির মাধ্যমে নিয়োগ হয়েছে, কিন্তু আমি জানা মতে এতটা জানি, এমন সংবাদ দেখেছি, এমন তথ্যও, যে একজন ব্যক্তি 3বার বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য তার চাকরি হয়নি। কেন? কারণ যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিগত 15 বছরে, যদিও এই সরকারটা 15.5 বছর ছিল, তখন আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সবাইকে আওয়ামী লীগের হতে হয়েছে। আওয়ামী লীগ আর হতে হয়েছে, আওয়ামী লীগ না হয়ে কেউ কখনো কোনো চাকরিতে ঢুকতে পেরেছে এমন তথ্য আমরা বিশ্বাস করি না, এবং বিশ্বাস করার কোনো উপায় নেই। এটা শুধু যে সিভিল প্রশাসনে এমনটা নয়, পুলিশ প্রশাসন বলেন বা অন্যান্য প্রশাসন বলেন, সকল ক্ষেত্রেই একই অবস্থা ছিল। এখন আমার প্রশ্নটা হলো যে আপনি বা আপনারা জেলা প্রশাসক নিয়োগ দিয়ে কি ন্যায় বিচার বা সুবিচার অথবা সেবা নিশ্চিত করতে পারবেন? আমি এর মানে এই নয় যে আমি এই পদায়ন বা পোস্টিংটাকে আমি বিরোধিতা করছি, এমনটাও নয়। প্রশ্নটা হলো যে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়ে যদি যে আওয়ামী লীগের শপথবদ্ধ রাজনীতিবিদ বা শপথবদ্ধ সেই সচিবরা থাকেন চেয়ারগুলোতে বসে, তাদেরকে যদি অসীন রাখা হয়, তাহলে কি এই সুশাসন বা এই যে সেবা দেওয়া কি সম্ভব ডিসিদেরকেই বদলি করে? এটা কি আদৌ সম্ভব? কেননা সচিবালয় থেকে কিন্তু এই কমান্ডগুলো করা হয়, নির্দেশনাগুলো দেওয়া হয়, তাই না? তাহলে সচিবালয়ে যদি তাকে ফেসিবাদীদের দূষর বা ফেসিবাদের দূষর যদি সচিবালয়ের প্রত্যেকটা চেয়ারে বসা থাকে, বড় বড় চেয়ারগুলোতে, তাহলে কি আপনি জেলা পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে পারবেন? এটা কি সম্ভব? এই প্রশ্ন খুব বড় রকমই উঠতে পারে বা উঠছে। তার মানে যে তাদেরকে দিতে হবে না এমনটাও না। প্রশ্নটা হলো যে সচিবালয়ে যারা আছেন শেখ হাসিনার ওই যে ফেসিবাদের শপথবদ্ধ, আমি সেই সব সচিবদের কথা বলছি, তাদেরকে না সরায়ে শুধু আপনার জেলা প্রশাসক দিয়েই আপনি সুশাসন নিশ্চিত করতে পারবেন এমনটা মনে করার সুযোগ নেই। আমি এখন আসি পুলিশ প্রশাসন নিয়ে কয়েকটা কথা বলবো। আজ একটি পত্রিকা দেখলাম, চট্টগ্রামের একটি থানা থেকে একজন যুবলীগের নেতা, যাকে জনগণ বা জনতা ধরেছে, জনতা তার বাড়ি থেকে ধরে পুলিশের কাছে সুপর্দ করেছে, হস্তান্তর করেছে। সেইখান থেকে থানা থেকে সেই লোক পালিয়ে গেল। কি করে গেল? অনেক বড় রকম প্রশ্ন। যে থানা একজন অপরাধী, আমি এখনই বলবো না তিনি অপরাধ করেছেন কিনা, সেটাও আমি জানি না, কিন্তু যাকে জনতা পুলিশের কাছে দিয়েছে, সেই পুলিশ থানা একজন আসামিকে বা ওই রকম একজন ব্যক্তিকে থানায় রাখতে পারেনি। এই জন্যে 4 জন অর্থাৎ ওসি সহ 60 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করাই কি শেষ হয়ে গেল? কেন রাখা গেল না? কেন এই সুযোগ নাই বা নষ্ট হয়ে গেল কেন? যে একজন ব্যক্তি থানা থেকে বের হয়ে চলে যেতে পারেন বা লকআপ বা থানা হাজত থেকে চলে যেতে পারেন। যদি একটা থানার মধ্যে একজন ব্যক্তিকে নিরাপদে রাখতে না পারেন, তাহলে শেখ হাসিনার অর্থাৎ ফেসিবাদী স্বৈরাচার যিনি গণহত্যা করেছেন বাংলাদেশে, সেই শেখ হাসিনা 5 তারিখে পদত্যাগের আগ পর্যন্ত আমরা দেখেছি সবাই বাংলাদেশে ছিলেন। অর্থাৎ তার দলের এমপি, মন্ত্রী এবং যেসব পুলিশ প্রশাসনের লোকেরা যাদেরকে অবাধে গুলি করে হত্যা করেছে, এবং এর মধ্যে অনেক সাংবাদিকদেরও বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাহলে সেই সব ব্যক্তিরা কি চলে গেছেন দেশ ছেড়ে? তারা কোথায়? আমরা যতটা দেখেছি যে
উত্তরবঙ্গে বা রংপুর গেলেন আমাদের সেনাপ্রধান, তিনি সেখানে বললেন যে বিভিন্ন এমন একটা ইঙ্গিত তিনি দিলেন এই পরিষ্কারভাবে যে তারপর আমরা জানলাম যে বিভিন্ন ক্যান্টনমেন্টে এই আওয়ামী লীগের লোকজন, এমপি, মন্ত্রী, সচিব, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশার, পুলিশ, বিভিন্ন পেশার যারা নাকি এই শেখ হাসিনার অর্থাৎ দূষণ হিসাবে কাজ করেছেন, তারা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন নিরাপত্তার কারণে বা প্রাণনাশের ভয়ের কারণে। তো প্রাণনাশের ভয়টা কি 5 দিন বা 7 দিনের মধ্যে কেটে গেল? আমাদের দেশে কি এত পরিস্থিতি উন্নতি হয়েছিল আইন শৃঙ্খলার যে তারা নিজ দায়িত্বে সেখান থেকে চলে গেলেন সবাই? তাই না হইতে গেলে তারা কোথায়? তারা কি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন? আমরা কোন কোন ক্ষেত্রে শুনতে পাই কেউ কেউ বিদেশে চলে গেছেন। এমনও দেখেছি ডিবির হারুনকে নিয়ে একটি গ্রেপ্তার অভিযান চললো, তারপর শুনলাম এখানে কিছুই নেই উত্তরা। এমনটাও আমরা দেখেছি গণমাধ্যমে এসেছে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, আবার গণমাধ্যমে বলা হয়েছে না আরাফাতকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে তারা কোথায়? এই প্রশ্নগুলো তো উঠছে, আমরা প্রশ্নগুলো তুলতেই পারি। এই লোকগুলো কি এখন দেশে আছে নাকি বিদেশে? কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনতে পাই যে কেউ কেউ বিদেশে চলে গেছেন। যদি বিদেশে চলে গিয়ে তাহলে কিভাবে গেছেন? কারা সেই সুযোগটা করে দিলেন? আমরা এমনটাও দেখেছি যে আওয়ামী লীগের না, ছাত্রলীগের এক সময়কার সাধারণ সম্পাদক যিনি ইন্ডিয়া যেতে গিয়ে তিনি নিহত হয়েছেন। আবার এমনটাও দেখেছি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানিক, তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পালিয়ে যেতে পারেননি। যেতে তো চেয়েছিলেন, এটা তো সত্য। সীমানা এলাকায় বা সীমান্ত এলাকায় তো তাকে আটক করা হয়েছে, সাধারণ পাবলিকই তো আটক করেছে, তাই না? পাবলিকের হাতে তো ধরা পড়েছেন। তাহলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলো কি উঠতে পারে না? উঠতেই পারে। এখন আমি ছোট করে আরেকটু কথা বলবো যে সরকারের ভিতরে এবং সরকারের বাইরে অর্থাৎ একের অধিক সরকার আছে কিনা। যদি সরকার থাকে তাহলে তারা কোথায়, তারা কারা? এগুলো আমাদেরকে, জনগণকে বা নাগরিকদেরকে পরিষ্কার করা উচিত, জানানো উচিত। কেননা আমরা দেখছি সবকিছু ডিমে তালে চলছে। এই কথাটা আমি এই জন্যই বলছি যে আপনি সচিবালয়ে সেই শপথবদ্ধ রাজনীতিবিদ, এই বঙ্গবন্ধু বলা লোকজন, শেখ হাসিনার গুণগান বা জয়গান গাওয়ার লোকজন, সচিবদেরকে রেখে আপনি সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সেগুলো চালাবেন কি করে? কি সুযোগ আছে? সেগুলোতে কি হচ্ছে না? সবই তো হচ্ছে, আমরা দেখছি। প্রত্যেকটা অধিদপ্তরে যান, পরিদপ্তরে যান, আগে ছিল সবাই বঙ্গবন্ধু, এখন হয়ে গেছে অন্য কিছু। লোকগুলো তো তারাই। তাহলে কি এই সচিব সাহেবদেরকে দিয়ে এখানে আমি মোটা থেকে বলছি, যারা প্রশাসনের প্রাণকেন্দ্রে বসে আছেন, যাদেরকে বসে এখনো রাখা হয়েছে, এইসব ব্যক্তিদের কমান্ডে কি আসলেই প্রশাসন চলবে? ভালোভাবে চলবে? এগুলো ভালোভাবে কাজ করবে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। যদি তা না হয় তাহলে তাদের বিষয়ে তো ব্যবস্থা নেওয়া উচিত। কেন এমন কি লোক নেই যে যারা একসময় চাকরি করেছেন তাদেরকে আনা যায় না? সবাই কি বিএনপির কিংবা সবাই কি আওয়ামী লীগের? এরকম লোকজন কি নেই যে চুক্তিভিত্তিতে আনা যায় না? আর আনলেই বা সমস্যাটা কোথায়? আর এখন যারা আছেন তাদেরকে আপনি যে বাধ্যতামূলক আপনি অবসরে পাঠাতে হলেই বা দুষ্টা কোথায়? জনগণের স্বার্থে সবই তো করা যায়, নাগরিকদের স্বার্থে সবই তো করা সম্ভব। এখানে তো আইন আর সংবিধান দেখতে চলবে না। কারণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয় সেখানে সংবিধান কতটুকু থাকে আমাদের সংবিধান বিশেষজ্ঞরা ভালো করে জানার কথা। কারণ আপনি কি সংবিধান মেনে আন্দোলন করেন, আপনি কি সংবিধান মেনে কোন রকম অভ্যুত্থান করেন, সংবিধান মেনে কি পদত্যাগ করেন, গণ অভ্যুত্থান করেন কিংবা একটা সরকারের কে পরিবর্তন করেন বা করেছেন, তাহলে এই যে সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলো। কেউ বলছেন সরকার আছে, কেউ বলছেন সরকার নাই, কেউ বলছেন সরকার সচল, কেউ বলছেন সরকার অচল। আমরা দিতে পারছি সরকার শুধু খালি অর্থের উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু অন্য কিছু না। আমাদের কি জীবনে হ্যাঁ অর্থের প্রয়োজন আছে, অর্থ অবশ্যই। অনেক ক্ষেত্রে আমাদের অনেক লুন টুন করে গেছে আগের পতিত স্বৈরাচার সরকার। আমরা যতটা দেখতে পেয়েছি আদানি মোটা থেকে বলতে পারি, তারপর আকু বলতে পারি, এগুলো অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু একই সঙ্গে তো অন্যান্য বিষয়গুলো দেখতে হবে।
তাই না? তো সেই বিষয়গুলো যদি না দেখান তাহলে তো এরকম প্রশ্ন উঠবেই যে সরকার কি আছে নাকি সরকার নাই, সরকার থাকলে সরকার কি একটা নাকি দুটো, মানে একাধিক। একদিক হলো এদেরকে গ্রেপ্তার করে যারা ওই যে ডিবির হারুন, তারপর কাউন্টার টেরোরিজম মনির, বিপ্লব, ওই যে পুলিশের মানে অসৎ লোকদেরকে এদেরকে যেমন গ্রেপ্তার করতে হবে, ঠিক তেমনি ওই যেসব রাজনীতিবিদ যারা নাকি একেবারে সরকার পতন পর্যন্ত আগ পর্যন্ত বাংলাদেশে ছিলেন, আর যাদের সরকার পতন হয়েছে সেদিন তো কার্যত বিবার মধ্যে বন্ধ ছিল, তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাননি। এখন তাহলে তারা কোথায়? তাদেরকে কেন এখনো আইনের আওতায় এনে বা তাদেরকে কেন গ্রেপ্তার করানো দেখানো হচ্ছে না, বা তাদেরকে কেন এখনো বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এদের সঙ্গে আমরা যতটা জানি অনেক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, যারা একেবারে এই ফেসিবাদী সরকারকে প্রত্যক্ষভাবে তারা মানে সমর্থন করেছেন, এবং আমরা এমনটা বলতে শুনেছি যে এই আন্দোলনকারীদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে, এবং এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে যেসব সাংবাদিক আমরা চিনি, বা যারা সবসময় গণভবনে গিয়ে তেল মর্দন করতেন, এবং যারা শেখ হাসিনা স্বৈরাচারের মানে বিদেশে যাওয়ার সফর সঙ্গী হতেন, এদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। তাহলে ওরা কোথায়? এরা তো অবশ্যই সবাইকে তো আইনের আওতায় আনা উচিত। আমার কথাগুলো বেশি বড় হয়ে যাবে, আমি এখানে টুকালি বলে রাখতে চাই। গতকাল সাগরণী হত্যাকাণ্ডের, অর্থাৎ সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের কথা বলছি আমি, সেই হত্যাকাণ্ডের 111 বারের মতো প্রতিবেদন পিছিয়েছে। আগে পিছিয়েছে এটা ঠিক, এখন পিছাতে পারে এটাও ঠিক। কেন পিছাতে পারে? যদি একটি সঠিক তদন্ত মাধ্যমে বা একটা তদন্ত প্রতিবেদন সঠিকভাবে 111 বার কেন 12 বারের পরেও যদি দাখিল করা যায় সেক্ষেত্রে পিছাতে পারে। কিন্তু এ নিয়ে সাংবাদিকরা এত নিশ্চুপ কেন আমি বুঝতে পারছি না। আমি বলছি না যে সাংবাদিকরা রাজপথে নেমে আসুন, আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, এই সাংবাদিক দম্পতির সাগরণী নিয়ে আলাদাভাবে কথা বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।